সব মানুষের ব্যক্তিত্ব একরকম নয়। কেউ একটু বেশি কথা বলেন, যাদেরকে আমরা বলি যে এক্সট্রোভার্ট। আবার কেউ একটু কম কথা বলেন, নিজেকে একটু গুটিয়ে রাখতে পছন্দ করেন, যাদেরকে আমরা বলি ইন্ট্রোভার্ট। আমরা আজকে এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি ব্যক্তিত্বের জায়গা থেকে একটু নিভৃতি পছন্দ করেন, নিজেকে একটু গোপনে রাখতে পছন্দ করেন, এবং যাকে আমরা ময়মনসিংহ অঞ্চলের ভাষায় বলি শর্মিন্দা টাইপের লোক। তিনি মাহবুব কবির 90-এর দশকের অন্যতম কবি, শুধু 90-এর কবি নন, এখনকার সময়েরও অন্যতম কবি এবং গবেষক। তিনি গবেষণা করেছেন হাওড় অঞ্চলের লোকগান নিয়ে, সাংবাদিকতা করছেন দীর্ঘদিন ধরে। সাংবাদিকতা এবং সম্পাদনা এ ধরনের পেশাগত কাজের সঙ্গেও তিনি জড়িত। আজকে আমাদের কথাবার্তা হবে দুটো বিষয় নিয়ে। এক হচ্ছে কবি হিসেবে তার কবিতা যাপন, কবিতা এবং কবি জীবন নিয়ে। আর একটি পর্বে আমরা কথা বলবো লোক গবেষণা, হাওড় অঞ্চলের গান, হাওড় অঞ্চলের গায়ক, হাওড় অঞ্চলের গীতিকার, যারা বাউল, যারা গানগুলো রচনা করেছেন, সেই সব লোকসঙ্গীতের নায়কদের নিয়েও আমরা কথা বলবো। আজকে আমাদের দরবারে সুলতানের এই পর্বে কথা হবে মাহবুব কবিরের সঙ্গে। মাহবুব ভাই, আমরা দুইজনই একই অঞ্চলের লোক, পূর্ববঙ্গ গীতিকার অঞ্চলের লোক, অথবা আমরা বলতে পারি যে আমরা হাওড় অঞ্চলের লোক। আপনি হাওড়ের ভিতরে আছেন, আমি কিনারে আছি, এরকম একটা অবস্থার মধ্যে আমরা বসবাস করি। যেখান থেকে আপনি কবিতা রচনা শুরু করেছেন সেটা নিশ্চয়ই আপনার নেত্রকোনা অঞ্চল। হ্যাঁ, নেত্রকোনা অঞ্চল তো বটেই। নেত্রকোনা তো আমার জন্মস্থান, নেত্রকোনা জেলা শহর। এখান থেকে আমার কবিতা। আর আমি বলবো যে আমার প্রথম বই কই ও মেঘের কবিতা, সেই বইটার মধ্যে পরিবেশ প্রতিবেশ, জীবনযাপনের যে বিষয় আশয় আছে, এর বেশিরভাগই নেত্রকোনা অঞ্চলের বিষয় আশয় পাওয়া যায়। হাওড় এলাকা, গ্রামীণ জনপদ, নদীবর্তী, মাটিবর্তী এলাকার যে সুখ দুঃখ, আশা বেদনা, সেসবই উঠে এসছে। তো বলতেই পারেন যে নেত্রকোনা অঞ্চল। এখানে আমার একটা কথা থাকবে মাহবুব ভাই, যে এই যে আপনি বললেন যে সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা জনমানুষের এগুলো উঠে এসেছে, আধুনিক কবিতায় এগুলো যেভাবে উঠে আসে বা আপনার কবিতায় যেভাবে উঠে এসেছে, সেটা তো আমরা যদি আগের কবিদের দেখি, মধ্যযুগের কবিদের দেখি, বা তারও আগের যেসব লোকফর্মের যেসব উপাদান আমরা পাই ওই অঞ্চলে, সেখানেও কিন্তু এক ধরনের মানুষের জীবনযাপনের প্রসঙ্গ এসেছে। দুইটার মধ্যে তফাৎ কি? বিশেষ করে আপনি কিভাবে সেটার তফাৎ রচনা করেছেন সেটা একটু বলবেন। তো এটা সময়ের হিসাব, সময় চেতনার বিষয় আছে, এখানে ইতিহাস চেতনার বিষয় আছে। হ্যাঁ, সেটা সেই সময়ের, আর এটা এই সময়ের, আমার এই সময়ের। হ্যাঁ, তো আর লেখক তো যা লেখেন তার শেষ পর্যন্ত জীবন চরিত লেখেন। আমার এটাই আমি জানি। হ্যাঁ, তো সেই জন্যে এই মধ্যযুগের কবিরা, মধ্যযুগের শিল্পীরা, তাদের মধ্যেও যে বিষয়গুলো আসবে, তাদের সেই জীবনযাপনের বিষয়গুলোই আসবে। হ্যাঁ, আমার মধ্যেও সেই আমার বিষয়টাই এসছে। হ্যাঁ, এভাবে প্রতিজনের আলাদা ভাবে, হ্যাঁ, নিজের জায়গা থেকে। হ্যাঁ, বিষয়টা এরকম। তো এখন এই যে আপনি, এটা কবে শুরু হলো আপনার ভিতরে কবিতার যে স্প্রাউট যেটাকে বলে আর কি, অঙ্কুরোদ্গম, হ্যাঁ, সেটা কবে থেকে শুরু হলো? আমি তো কবিতা লিখি স্কুল জীবন থেকে। ছবি আঁকি। আমি আঁকি করতাম আসলে। কত সাল সেটা? সেটা একেবারে ছোট থাকতে, একেবারে ছোট, প্রচুর আঁকি করতাম। একটা সময় ভাবতাম যে আমি হয়তো পেন্টার হব। এটা কি ধরা যাক যে 80-তে এরকম হবে, 1980? হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, আমার এসএসসি ছিল, সাল ছিল 86। হ্যাঁ,
ফলে আরো আগে বলতে পারেন, একেবারে শিশু অর্থাৎ একদম থেকেই আমি প্রাইমারি আঁকাআঁকিতে- যে প্রাইমারি স্কুলের সময়টা থেকে হয়তো। হ্যাঁ, আমি প্রচুর আঁকাআঁকি করতাম। হ্যাঁ, না কিন্তু কখন আপনি বুঝলেন যে আমার আসলে মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমার ধরনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে আমি হয়তো কবিতার দিকে ঝুঁকে যাচ্ছি, এটা কখন আপনি বুঝতে সেটাই পারলেন এসছে স্পষ্ট? আমার ক্লাস 8-এ। ক্লাস 8-এ এসে। হ্যাঁ, ক্লাস 8-এ এসে আমি কবিতা শব্দ নিয়ে হ্যাঁ আমার কারবার শুরু হয়ে গেল। হ্যাঁ, প্রথম প্রথম ছড়া এসছিল কিছু, আর আমার প্রথম লেখা হচ্ছে গল্প। বাহ, কিরকম গল্প সেটা? সেটা আমি আর এটা কি আমার প্রেমে টেমে পড়ে ছ্যাঁকা টেকা খেয়ে তারপরে লেখা, এরকম কিছু? না না নাকি তারও আগে? না, তারও আগে। আমার আমার এক পিঠাপিঠি ভাই ছিল, হ্যাঁ, খোকন নাম। হ্যাঁ, তো সে আর আমি ষাঁড়ের লড়াই দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, সেটা আমি যখন 6-এ পড়ি খুব সম্ভবত, আর সে ক্লাস 5-এ পড়ে। তখনও কিন্তু ওই অঞ্চলটা প্রচুর ষাঁড়ের লড়াই বা হলো ষাঁড়ের যে লড়াই, অষ্টমী হ্যাঁ। এরকম উৎসবগুলো ছিল। হ্যাঁ হ্যাঁ, প্রচুর ছিল আমাদের। তো এই ষাঁড়ের লড়াই দেখতে গিয়ে, হ্যাঁ, আমাদের বাড়ি থেকে 4-5 কিলো দূরে, তো ফেরার সময় হারিয়ে গিয়েছিলাম 2 ভাই মিলে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছিল, রাত হয়ে গেছিল। এই বিষয়টা নিয়ে আমি একটা পরবর্তী সময়ে গল্প লেখা। 5-7 মাস পরে আমার এটা মনে আছে, হ্যাঁ, একটা গল্প এই বিষয়টা আমি সাজিয়ে লিখেছিলাম আর কি। হ্যাঁ, তো এটাই আমার প্রথম লেখা। এটা আমি আরেক জায়গাতেও বলেছিলাম। হ্যাঁ, আর কবিতা কখন শুরু? এরপরে আস্তে আস্তে কবিতা, শব্দ নিয়ে, শব্দ আমাকে খুব মানে কবিতা তো আসলে শব্দের একটা খেলাই বলা যেতে পারে। শব্দের খেলা। হ্যাঁ, তো এরপরে হ্যাঁ কবিতা ধরেন যে ক্লাস 8 থেকে। প্রথম লেখা ছাপা হয় কখন? এটা নেত্রকোনা শহরে তখন আমরা দেখতাম যে কাগজ বেরোতো, ছোট ছোট কাগজ, ভাঁজপাতায় কিংবা 16 পৃষ্ঠার একটা এরকম কাগজ কিন্তু বেরোতো মাঝে মধ্যেই। তো সেই সময় ক্লাস 8-এ থাকতেই আমার একটা ছড়া 21 বিষয়ক, হ্যাঁ, 21 বিষয়ক ছড়া, হ্যাঁ, ছাপা হয়েছিল। সেই কাগজটার নামও মনে আছে আমার, চেতনা। আচ্ছা, হ্যাঁ, নেত্রকোনা থেকে বেরোতো, হ্যাঁ, চেতনা নামে একটা। এটা কি মানে ওই আপনাদের এখানে তো ঐতিহ্যবাহী একটা সংগঠন আছে দীর্ঘদিনের পুরনো, দুর্বার গোষ্ঠী, যেটা বা হলো যে খালেকদার চৌধুরী যে সাহিত্য পুরস্কার পেয়ে না, আমি বলছি সেটা ছিল, এখনো আছে সাহিত্য সংগঠনটা। হ্যাঁ, সেটা হচ্ছে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী। প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী যারা করতো, আমার বন্ধু বান্ধবী করতো, এবং আমাদের সিনিয়র কয়েকজন বড় ভাই, হ্যাঁ, তারা করতেন, এখনো আছেন। হ্যাঁ, এই সংগঠনটা এখনো আছে। মানে তখন ওই সময়ে তারাই ওই কাগজটা করেছে। তারা এই কাগজটা করতো, এখন হয় কি না আমি ঠিক জানি না। আপনার যে ধরেন যে এই যে কবিতার জার্নি, সেটার মধ্যে একটা বিশেষ অংশ আমরা দেখি যে ছোট কাগজ কেন্দ্রিক। তো সেই জায়গাটা থেকে আপনি কি বলবেন যে তখন নেত্রকোনা থেকে আপনার, যখন আপনি শৈশব উত্তীর্ণ হচ্ছেন, কবিতা, সাহিত্য, শব্দের দোতনা, এগুলোর মধ্যে এগুলোর প্রেমে পড়ে এরপরে যে কাগজগুলো বেরোলো, বা সেই কাগজগুলোর কথা কোনগুলো উল্লেখযোগ্য আপনার মনে পড়ে, এরকম কোনগুলো? আমার সময়ে আপনি নিজেও কিন্তু একটা কাগজ সম্পাদনার সঙ্গে ছিলেন, অক্ষর। হ্যাঁ, সেটা নেত্রকোনা থেকেই বেরিয়েছে। এটা 88 সালে আমরা বের করেছিলাম, এটার প্রথম সংখ্যা হয়েছিল। সম্পাদক ছিলেন সৈয়দ নাজমুল করিম, হ্যাঁ, আর সহযোগী সম্পাদক গাজী মোবারক, আর আমি মাহবুব কবির। সম্পাদনার দায়িত্বে আরেকজন খুব সম্ভবত ছিলেন মনোয়ার সুলতান। হ্যাঁ, আমরা সবাই কবিতা লিখি এর মধ্যে, বা ছড়া লেখে গাজী মোবারক হোসেন। তো আমরা মিলে এটা করেছিলাম অক্ষর। হ্যাঁ, 88 সাল। এই অক্ষর তারপর আরো বহু বছর বেরিয়েছে। হ্যাঁ, আমি এটা সম্পাদনা করেছিলাম 4-5টা সংখ্যা।
হ্যাঁ, আর প্রথম সংখ্যাটা সম্পাদনা করেছিলেন, সম্পাদক ছিলেন সৈয়দ নাজমুল করিম। এরপরে আরো কাগজ বেরিয়েছে নেত্রকোনা থেকে, হাওর নামে একটা কাগজ, হাওর নামে একটা কাগজ হতো, হ্যাঁ, মাহমুদ সীমান্ত, দু একটা সংখ্যা হয়েছিল এটা। এগুলো বলছি কিন্তু আমার সময়ে। না, আমি সেটাই জানতে চাচ্ছি। আমার আগেরটা বলছি না। তারপর নেত্রকোনায় বেরিয়েছে অনুধ্যান, হ্যাঁ, সেটা সরোজ মুস্তফা সম্পাদনা। এছাড়া আরো কাগজ আছে, ছোট ছোট কাগজ, সবগুলোর নাম মনে নেই। আরেকটা প্রসঙ্গে যাব আমরা, সেটা হচ্ছে যে এই যে আপনি ইয়াতে থাকলেন, নেত্রকোনায় থাকলেন, নেত্রকোনা থেকে ঢাকায় এলেন, কবিতায় আপনাকে কিন্তু টেনে টেনে নিয়ে আসলো এই রাজধানী পর্যন্ত। তো এই যে ঢাকায় আসা, এই ঢাকায় আসার মধ্য দিয়ে আপনি যখন আসলে ঢাকার যে বন্ধু বান্ধব আপনার, তাদের কাছে যে গ্রহণযোগ্যতাটা, সেটাও কিন্তু গড়ে উঠলো আপনার সাহিত্য বা কবিতা চর্চার মধ্য দিয়ে। কোন কবিতাটা আপনার মনে হয় যে প্রথম আপনাকে এই যে সাহিত্যিক বন্ধুমহল সেইখানে হলো পরিচিত করে তুললো বা তাদেরকে আগ্রহী করে তুললো? হয়তো দেখা যায় না এরকম যে আপনাকে একটা চিঠি লিখে বললো, মাহবুব কবির তোমার এই কবিতাটা তো খুব ভালো লেগেছে আমার। যে এইরকম জায়গাটা কখন তৈরি হলো, কোন কবিতাটা দিয়ে তৈরি হলো? যেমন আমাদের যেরকম মনে পড়ে কয়ো মেঘের কবিতার কিছু কবিতার কথা। কয়ো মেঘের কবিতা, বেশ কিছু কবিতা তখন ছোট কাগজ এবং পাশাপাশি আমাদের এখান থেকে যে সাহিত্য পত্রিকা বেরোতো ঢাকা থেকে, হ্যাঁ, সেসব কিছু সাহিত্য পত্রিকার মধ্যেও ছাপা হয়েছিল। তো সেই সব কবিতায় কোনটার কথা বলবো, অনেক অনেক কবিতা আমরা একটা শুনতে চাচ্ছি, এই কারণেই আপনাকে বললাম যে কোন কবিতাটা। তো আমারও এই কবিতাটা বেশ ভালো লাগে। এটা হাওর জীবনের ওপর। তো আমি তো না দেখে পড়তে পারবো না, যতটুকু স্মৃতি থেকে আপনি বলতে পারেন ততটুকুই। তো আমি বই দেখেই পড়ি। আর এই কবিতাটি ছাপা হয়েছিল 93 কি 94 সালে। একটি সাহিত্য পত্রিকা বেরোতো, শিল্প সাহিত্য সংস্কৃতির শৈলী নামে। হ্যাঁ, কাইসুল হক সম্পাদক বেক্সিমকো গ্রুপের একটা পত্রিকা। তো সেই কবিতাটি ছাপা হয়েছিল, এটা প্রচুর একটা প্রশংসা পেয়েছিল বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছে। তো আমি এই কবিতাটি পড়ছি। কবিতার নাম হিজল জন্ম। সমুদ্রের সবচেয়ে ছোট মেয়ে এই হাওর, আষাঢ়ে ভাসা জল আর হু হু ভাটি হাওয়ায় বুক অবধি ডুবে আছি। শরীর জুড়ে প্রাগৈতিহাসিক গন্ধ, গুপ্ত স্রোত রহস্য করে বলে জলের পাহারাদার। আসে অনেকে, জলপোকা, ভাটিয়ালি পাখি আর সর্প বন্ধুদের থেকে ক্রয় করে জলদ বিজ্ঞান। মাইল মাইল দূরে দ্বীপের মতো তোমাদের গ্রাম, যখন মেঘের পায়ে ঘুমোর, বাতাসের পিঠে ভেঙে পড়ে বাতাসের পাহাড়, আতঙ্কিত তোমাদের নাও ট্রলার ঘাড় কাত করে আকাশের দিকে তাকায়, ডুবে মরার ভয়ে দ্রুত ডাঙার দিকে ছুটে। আমার স্বপ্ন মেঘ, মেঘ আমার নারী, জলমগ্ন 6 মাস, তারপর ধীরে ধীরে বড় হয় যত স্বপ্ন, মেধা, শ্রম, সব আমার সবুজ সন্তান। তো আরেকটু আমি বলি, আমার এই কবিতাগুলো আমি যখন লিখলাম, এর আগে থেকেই আমার মধ্যে এক ধরনের বৈরাগ্য পেয়ে বসেছিল আর কি আমাকে। হ্যাঁ, বৈরাগ্য পেয়ে বসেছিল আমাকে। তো
আমি ঘুরে বেড়াতাম হাওর অঞ্চলে। হ্যাঁ, আর তারপর ধরেন অনেক পীর মাজার, পীরদের মাজারে অনেক ঘোরাঘুরি করেছি। আর ওই নেত্রকোনার অঞ্চলের যে হাওর এলাকা, কিশোরগঞ্জ অঞ্চলের হাওর এলাকা, সুনামগঞ্জ অঞ্চলের হাওর এলাকা, প্রচুর ঘোরাঘুরি হয়েছিল। সেই ঘোরাঘুরির ফলে এই হাওর এলাকার জীবন, জলজ জীবন, নদী কেন্দ্রিক জীবন, তাজা পানি, তারপর কার্তিকে শুকিয়ে যাওয়ার বিষয়, এই জীবনযাপন, এই হাওর এলাকার আবহাওয়া, জলবায়ু, ওদের সামাজিক অবস্থা, অর্থনৈতিক যে বিষয় আশয় আছে, এই সব কিছু উঠে এসছে আমার ওই কই ও মেঘের কবিতা প্রথম বইটার মধ্যে। বেশিরভাগ কবিতাই এরকম। এটা আমার অনেকটা ধরেন বলতে পারেন যে এই ঘোরাঘুরির ফলে হয়েছে। প্রচুর সময় দিয়েছে ওদিকে সেই সময়, ফলে এই জিনিসগুলো এসছে। আপনি কি মনে করেন যে এটা তো আপনার প্রথম বই ছিল কই ও মেঘের কবিতা, কিন্তু এই যে কই ও মেঘের কবিতা থেকে নির্বাচিত কবিতা পর্যন্ত আমরা যে আপনার কবিতার যাত্রা, সেই পুরোটার মধ্যে যদি আমরা যদি পক্ষপাত করতে বলা হয়, পক্ষপাত এই অর্থে বলছি যে একটা কবিতার সঙ্গে আপনি পক্ষপাত করবেন, হ্যাঁ, যে আপনার মানে কার প্রতি দুর্বলতা বেশি, মানে কোন কবিতাটার প্রতি দুর্বলতা বেশি? কঠিন প্রশ্ন। নিজের কবিতা থাকে দুর্বলতা, কিন্তু থাকে যে স্পেশালি যে আমরা যদি বলি যে অনেক সময় বলে না যে তুমি সব খারিজ করে দিতে পারো কিন্তু আমার এইটা তুমি খারিজ করতে পারবে না, এরকম তো থাকেই। সেই জায়গা থেকে জানতে চাও, যদিও সবগুলোই গুরুত্বপূর্ণ হয় কিন্তু তারপর পক্ষপাত একটা থেকে যায়। সেটা হয়তো আবার যদি নাও থাকে সেটা আপনি নাও বলতে পারেন। পৃথিবী নামে একটা কবিতা আছে, এটা আমার এটার কথা বলতে পারি। পৃথিবী নামে কবিতা আছে, এক দুই লাইন শোনানো যাবে সেটা থেকে? এই কই ও মেঘের কবিতার মধ্যে আছে, সেটাও শুনে ফেলি। হ্যাঁ, প্রথম কবিতা ওই বইটার। তো শিরোনাম পৃথিবী। বাহ, পৃথিবীটা দেখছি একেবারে নবীনা, এর নদীতে ডুব দেওয়া ভালো। এরকম সচ্ছল নদীর ছলচ্ছলে মন পবনের নাও ভাসিয়ে দেওয়া মন্দ নয়। বাইসন ম্যামথের পেছনে ছুটতে ছুটতে একদিন এরকম একটি পৃথিবীর সঙ্গে দেখা হয়েছিল, তার কথা মনে পড়ে। আমি প্রতিদিন নতুন নতুন পৃথিবীর সাক্ষাৎ পেতে ভালোবাসি। আমি জানি অতীত মানে পুরনো নয়, সে প্রতিদিন অষ্টাদশী রমণী, প্রতিদিন বিবাহ বার্ষিকী, প্রতিদিন দাঁত ব্রাশ করা। পৃথিবী রজস্বলা চিরকাল, আমি এর সঙ্গে খেলা করব এখন। বাহ বাহ, অনেক সুন্দর। তো এইটার প্রতি আপনার, এই পৃথিবীর প্রতি আপনার পক্ষপাত, এক অর্থে রূপক অর্থে যদি আমরা ধরি আর কি, যে পক্ষপাত হয়তো পৃথিবী কবিতার প্রতি এবং একই সঙ্গে পৃথিবীর প্রতিও। হ্যাঁ, কথা বটে। প্রতিদিন যেটা নতুন হয়ে ওঠে, প্রতিনিয়ত রজস্বলা হয়ে ওঠে, এরকম একটা পৃথিবীর প্রতি। তো আমরা আরেকটা জায়গার বিষয়ে জানতে চাইবো যে আমরা তো বাংলাদেশের যারা কবিতা লেখেন বা বিশ্বের যে কোনো জায়গা থেকেই যিনি কবিতা লেখেন না কেন, একটা তো পরিমণ্ডলের জায়গা থেকে, পরিবেশ পরিমণ্ডলের জায়গা থেকে একটা চিহ্ন থেকে যায়। সেটা আমরা 90 কেন্দ্রিক যে কবিদেরকে এখন দেখি, যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন নিজের নামে, তো তাদের মধ্যে যে যে বৈশিষ্ট্য দিয়ে তাদেরকে আলাদা করা যায়, তার মধ্যে আপনাকে যেটা দিয়ে বিশেষভাবে আলাদা করা যায় সেটা হচ্ছে ওই হাওর অঞ্চলের একটা মানে জীবনের ছাপ আপনার কবিতায় আছে। এর বাইরে শিল্প প্রকরণগত জায়গায় কোন কোন জায়গাগুলো দিয়ে আপনি আপনার কবিতাকে আলাদা করবেন, আপনি আপনার সমালোচক হয়ে কিভাবে আলাদা করবেন সেটা, যে আমার এই এই জিনিসগুলো হয়তো আলাদা, এরকম কোনগুলো কি মনে হয়? আমি আসলে বললে এভাবে বলতে হয়,
যে আমি কবিতা নিয়ে, আমার কবিতার মধ্যে আসলে সেরকম ভাবে আমি এক্সপেরিমেন্ট করি নাই। হুম, আমি যা দেখি, যা শুনি, খুব সহজ সরল ভাষায় সরলতার চর্চা করি। আচ্ছা। আর এখন আলাদাভাবে বলতে গেলে হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে আমি কবিতা লিখব। আমি এটাকে, আর কবিতার মধ্যে তো বাণিজ্যের কোনো যোগ নেই। হ্যাঁ, তো সে অর্থে আসলে একজন সিরিয়াসলি যখন কবিতা লেখে, হ্যাঁ, তখন এই শিল্প আমরা যেটাকে বলি, সে আসলে শিল্পই করে, কিন্তু কবিতা যারা লেখে তারা শিল্পই করে। হ্যাঁ, আর আমি তো আগেই বললাম আমি এক্সপেরিমেন্ট করিনি। হ্যাঁ, এই জায়গা থেকে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে যে নতুন কিছু দেওয়ার, হ্যাঁ, সেই জিনিসটা আমি বলবো না যে আমি যে এই জিনিসটা আমি ইউনিক এসছে। হ্যাঁ, আপনিও বললেন যে এটা তো আগেও লিখেছে, হ্যাঁ, কিংবা এটা সবসময় তো সবসময় কবিতা লেখা হচ্ছে, সবসময় সাহিত্য চর্চা আসে, কিন্তু কিভাবে আপনি আলাদা সেটা আমি জানতে চাচ্ছি আর কি। তো আমি আলাদা আসলে আমি নিজে যেমন আলাদা, আমার চেহারা যেমন আলাদা, না সেটার তো নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য আছে। আপনার নাকটা একটু খাড়া, হ্যাঁ, তো এরকম কিছু কিছু বৈশিষ্ট্য তো আলাদা থাকে। হ্যাঁ, ওই জায়গা থেকে হ্যাঁ, ওই জিনিসটা, হ্যাঁ, ওই জিনিসটা ধরেন যে কিছু বৈশিষ্ট্য যেগুলো থাকে, এইগুলো আসলে মানে এটা স্বতঃস্ফূর্ত ভাবে চলে এসেছে আপনার পঠন পাঠন এইসবের কারণে। ব্যাপারটা কি এরকম? হ্যাঁ, আপনি পঠন পাঠনে হয়তো দেখা গেল যে ইন্টেনশনালি আপনি কখনো এটা মক্ষ করা, অনুশীলন করা ওরকম না, অদ্ভুতভাবে নিজের মধ্যে যা যা আছে সেটা দিয়ে হয়তো ওই কারিকুরিটা হয়ে গেছে এরকম। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকটা এরকম দেখা, তারপর পঠন পাঠন, হ্যাঁ, এই জিনিসগুলো তো কাজ করেই। হ্যাঁ, এইসব আর বৈশিষ্ট্যগুলো কি বলবো, আর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই যে বললাম আমি সহজ ভাষা, সহজিয়া বিষয়গুলো, এইগুলো আছে আমার কবিতা। বাংলা কবিতার তো আধুনিক বাংলা কবিতার যে জার্নি, যে যাত্রা, সেটা আমরা দেখবো যে একটা দীর্ঘ সময়। সেই দীর্ঘ সময়ের যে কবিতা, এর মধ্যে কাদের কবিতা আপনার, পূর্ববর্তী যারা কবি, কাদের কবিতা আপনার ভালো লাগে? আমাদের এখানে যদি বলি, আমাদের মানে গোটা বঙ্গ অঞ্চল নিয়েই বলছি, আমি বাংলা ভাষার কথা বলছি, শুধু আমার দেশ না। আচ্ছা আচ্ছা, তো সে তো আমাদের জীবনানন্দ দাশ, তো তার কথা তো আর কি বলবো, মাঝখানে রাখলাম তাকে, কিন্তু তার আগে পরে, তার আগে পরে আমাদের এখানে ধরেন শামসুর রহমান, আল মাহমুদ, কাজী, শহীদ কাজী, নাম বলে তো অনেকেই নাম বলতে, সিকদার আমিনুল হক, রফিক আজাদ, হ্যাঁ, আব্দুল মান্নান সৈয়দ। পশ্চিমবঙ্গের দিকে তাকালে শক্তি চট্টোপাধ্যায়, বিনয় মজুমদার, উৎপল কুমার বসু, রণজিৎ দাস, জয় গোস্বামী, এদের কবিতা আমরা গুগ্রাসে পড়েছি আর কি সেই সময়, এখনো পড়ি, এদের পাই। আর জীবনানন্দ দাশ, সুধীন দত্ত, ওনারা তো আছেন। হ্যাঁ, ওনাদের কবিতা পড়েই তো কবিতা লেখার মধ্যে যে আবিষ্ট হওয়া। হ্যাঁ, অভিনয় চক্রবর্তী তো, আর কবিতা আবার লালন ফকির, লালনের যে গান, সেটাও আমাকে বেশ টেনেছে। হ্যাঁ, লালনের সংগ্রহ ছিল আমার কাছে, ফলে আমি
অল্প বয়সে লালনের গান শোনার পাশাপাশি এইগুলো আমি পড়েছিলাম, ফলে সেটাও আমাকে গ্রাম বাংলা, বাউল গান, লোকগান, এগুলো আমাকে খুব টেনেছে। হ্যাঁ, এগুলো হয়তো আছে আমার ইয়ার মধ্যে, লেখালেখির মধ্যে খুব ইয়াভাবে প্রচ্ছন্নভাবে কাজ করে, আমি বুঝতে পারি। হ্যাঁ, যদিও আমি গান লিখতে পারি না, লিরিক লেখিনি, কিন্তু আমার গান নিয়ে আবার লোকগান নিয়ে একটু গবেষণাও আছে। উকিল মুন্সি। আপনার বয়স তো 60-এর মতো হয়ে গেল, তাই না? প্রায় 57। 57, ওই তো কাছাকাছি 60-এর। তো 60 বছর বয়সে আমরা যদি দেখি আপনার পূর্ববর্তীদের মধ্যে যারা কবি আছেন, সাহিত্যিক আছেন, তাদের কথা যদি আমরা ভাবি, তারা কিন্তু যে ধরনের প্রতিষ্ঠা পান একটা দেশ পরিমণ্ডলে, হ্যাঁ, সেরকমের এস্টাবলিশমেন্ট কি আপনার আছে, বা আপনার সমসাময়িক কবিদের মধ্যে কি আছে? সেটা যদি না থাকে, সেটা কেন নেই আপনার কি মনে হয়? সময়, মানে এই সময়টার মধ্যে আসলে পার্থক্য কি? যেমন দেখা যাক যে আমরা যখন দেখব যে আবুল হাসান বা নির্মলেন্দু গুণ, হ্যাঁ, অন্যান্য যারা, ইভেন আব্দুল মান্নান সৈয়দের কথা যদি বলি, বা শহীদ কাদরীদের সময়টাও যদি বলি, এরা কিন্তু প্রায় 40-এই আমরা দেখবো যে একদম জাতীয় ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত কবি হিসেবে। কিন্তু সেটা আমাদের সময়ের মধ্যে কি এমন সমস্যা যে সেটা হলো না? আপনার কি মনে হয়? বা কখনো আফসোস হয় কিনা সেটার জন্য যে এটা যে হলো না? না, আমার আফসোস হয় না। তা আমি এটা বুঝি আর কি, যে আমাদের এখানে আসলে মধ্যবিত্ত শ্রেণীরা তখন দাঁড়াচ্ছিল আর কি। হ্যাঁ, 50 এবং 60-এর দশকের অনেকের নাম বললেন তো। হ্যাঁ, তখন এখানে মধ্যবিত্ত শ্রেণীর দাঁড়াচ্ছিল, ওদের কিছু কবি দরকার, কিছু শিল্পী দরকার, নানান ক্ষেত্রের লোকজন দরকার। হ্যাঁ, সেই প্রয়োজনটা, সময়ের প্রয়োজন ছিল তখন। হ্যাঁ, আপনি যেটা বললেন 40 বছরের মধ্যেই এক একজন মহান মহিয়ান, রাজনীতি থেকে নিয়ে সব জায়গায় আমরা দেখলাম যে তারা একটা প্রতিষ্ঠিত আইকনিক ফিগার হয়ে উঠছেন তখন। হ্যাঁ হ্যাঁ, তো এই জিনিসটা সবচেয়ে বেশি আমার মনে হয়, আমি আমার পর্যবেক্ষণে আর কি। হ্যাঁ, তো তখন একটা প্রয়োজন ছিল এটা। আপনার কি এখন এসে কি মনে হয়? এখন বলছি যে ধরেন আপনার যে তারুণ্য, তখন থেকে তো আপনাকে আমরা দেখেছি, তো সেই সময়টায় যেরকম মনে হতো, এখন এসে এই যে বয়স, এই বয়সে এসে আপনার কি মনে হয় যে আপনি এই তরুণ বয়সের মতোই এখনো কবিতা কাতর? এটা মনে হয় কিনা? না, সেই সময় আমরা কি আপনাকে বলতে পারবো কিনা যে এখনো আপনি কবিতা আচ্ছন্ন বা কবিতায় কাতর, একটা কবিতা কাতর পুরুষ, এরকম বলতে পারবো কিনা, যেহেতু আপনি পুরুষই? সেরকম না। সেই সময়টা আসলে একটা অন্য সময়। হ্যাঁ, এটা প্রচন্ড রকমের ভেতর থেকে কবিতার জন্য, হ্যাঁ, কবিতা অন্তঃপ্রাণ যে বিষয়টা কাজ করতো, এখন সেরকম কাজ করে না। এখন একটু গুছিয়ে লেখার, গুছিয়ে চিন্তা করার, গদ্য লেখার, অন্যান্য বিষয়ে সেভাবে চিন্তা করি আর কি। তো ওই সময়টা এখন কাজ করে না, সেটা স্পষ্ট। কবিদের যে এই যে কবিতা লিখতে লিখতে যে সঙ্গী চলে আসা, কবিতার সঙ্গী, যাদেরকে কাব্য সঙ্গী বলতে পারি আমরা, এদের মধ্যে কাদেরকে আপনি মিস করেন যে এরা থাকলে, মানে আপনার পাশাপাশি সাহিত্য চর্চায় থাকলে ভালো হতো, ভালো লাগতো, এরকম কাদেরকে মিস করেন? মানে যারা এখন নেই, যারা লিখতো এখন লেখে না, আচ্ছা এরকম ধরেন বলতেই হবে এমন না, যদি মনে পড়ে কারো কথা। আমার ধরেন যে শোয়েব সাদাবের সঙ্গে আমার বেশ একটা ভালো একটা সম্পর্ক ছিল, বোঝাশোনা ছিল। শোয়েব সাদাব তো নেই, অসুস্থ হয়ে, সে মানে থেকেও নেই, এরকম থেকেও নেই, অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন বাড়িতে, গ্রামের বাড়িতে। হ্যাঁ, তো শোয়েব সাদাবকে মিস করি। হ্যাঁ, আর
আর কার কথা বলবো, না আর তো সবাই আছেন, যাদের সঙ্গে চলাফেরা ছিল, ওঠা বসা ছিল, সবাই তো এখনো আছেন, বিভিন্ন জায়গায় কাজ করছেন, সবাই ব্যস্ত। একটা জীবনযাপন আমি বলবো যে পরিণত জীবনযাপন, যেটা আপনি আসলে যাপন করে ফেলেছেন। হ্যাঁ, কারণ আমরা যদি সরকারি বয়সের হিসেবে ধরি, তাহলে তো 60 বছরের জীবন তো আসলে রিটায়ারমেন্ট, মানে হচ্ছে যে তোমার অ্যাকমপ্লিশমেন্ট হয়ে গেছে, তোমার কাজ বাজ যা করার ছিল তুমি করে ফেলেছো, রিটায়ারমেন্টে চলে যাও, অবসরে চলে যাও, এরকম একটা ব্যাপার। অর্থাৎ সরকারি হিসেবে 60 বছর একটা ফলক। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি বলবো যে 60 বছরের জীবনযাপন প্রায় আপনি করে ফেলছেন। আপনি কি আপনার জীবন নিয়ে তৃপ্ত? আর এই যে 60 বছরের কথা বারবার বলছেন, হ্যাঁ, আমার কিন্তু সেরকম মনে হয় না। হ্যাঁ, অর্থাৎ আপনি টেরই পান নাই? আমি টেরই পাই না। তার মানে তো আপনি প্রচুর উপভোগ করেছেন জীবনটাকে, যে কারণে আপনি টেরই পান। আমি এখনো উপভোগ করি। বাহ, বেশ। হ্যাঁ, ধরেন যে আমি যদি মফস্বলে যাই, মানে মফস্বলে আমার নেত্রকোনায় যাই, তখন আমার মনে হয় যে আমার বয়স হয়েছে। কারণ আমার বয়সী যাদের সঙ্গে স্কুল কলেজে পড়েছি, তারা হঠাৎ সামনে, কিরে তুই, হ্যাঁ, মানে ওরা দাড়ি, মানে চুল দাড়ি, মানে সে বুড়ো হয়ে গেছে আর কি। ওরা সেরকম ভাবেই কথা বলে, যে ছেলেমেয়েরা বিয়ে শাদী হয়েছে, নাতি নাতকর নিয়ে থাকে। হ্যাঁ, আর আমাকে এই পোশাকে দেখে, ধরেন যে এই যে আমি এইগুলো পরি, হ্যাঁ, এইগুলো ওরা দেখে হতবাক হয় যে তোর কি বয়স হয় না, তুই এখনো এগুলো করে বেড়াচ্ছিস, এরকম আর কি। কিন্তু আমার কাছে ওইটা মনে হয় না। আচ্ছা, হ্যাঁ, সত্যিকার অর্থে, হ্যাঁ, সত্যিকার অর্থে আমি এখনো এনজয় করছি। হ্যাঁ, আর আরেকটা জিনিস জানতে চাইবো আমি, সেটা হচ্ছে যে এই যে আপনার পরবর্তী যে লাইফটা, আমি ধরে নিচ্ছি আপনি অন্তত 90 বা 100 বছর বাঁচবেন। হ্যাঁ, এটা আমি ধরেই নিচ্ছি, ধরতে তো আমি পারি। তো সেই জায়গা থেকে যদি আপনি ওই বাকিটুকু জীবন বাঁচেন, সেটুকুর মধ্যে কি কি করতে চান? আপনার একটা প্ল্যানিং তো থাকে, মনে মনে একটা প্ল্যানিং তো হয়েই যায়, বা আমরা ভাবিও তো কখনো কখনো। আমি আরো লিখতে চাই। কি লিখতে চান? হ্যাঁ, আমি আরো বিশেষ করে কি লিখতে চান? কবিতা তো আছেই, আর গদ্য লিখতে চাই। গদ্যের জন্য আমি তৈরি হচ্ছি। হ্যাঁ, আর ধরেন যে আমি ছবি আঁকতে চাই। হ্যাঁ, এই জিনিসটা আমার মাথায় আছে। হ্যাঁ, মানে শৈশবের যে ছবি আঁকার প্রসঙ্গ ছিল, সেটা আবার আপনি ওটার মধ্যে আরেকবার ডুব দিতে চান, এই তো? হ্যাঁ, আর আমাকে সারা জীবন তাড়িয়ে বেড়াচ্ছে ছবি আঁকার ব্যাপার। আমার সবসময় ইয়া করে, মানে ছবি আঁকার যে বিষয়টা, হ্যাঁ, কিন্তু আমি মানে গুছিয়ে নিতে পারি না আর কি। হ্যাঁ, ধন্যবাদ মাহবুব ভাই। আমরা মোটামুটি একটা ছোট সময় নিয়ে নিলাম, আপনার লাইফ থেকেও একটা সময় নিয়ে নিলাম, যেটা হয়তো মানে একই সঙ্গে নিয়ে নিলাম, আবার একই সঙ্গে রেখেও দিলাম সংরক্ষণ করে। হ্যাঁ, যে এই যে আপনার আমার দুইজনের মধ্যেকার একটা কথাবার্তা, সেটা যতটুকু সময়, সেটা একটা স্টোর করেও রাখা, হয়তো দেখা যাবে যে কখনো এই জিনিসটার দিকে আমরা ফিরেও তাকাতে পারবো, এরকম একটা জায়গা থেকে গেল। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ।